আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে পড়ানো শুরু করব সেটা হলো প্রাণীদের সাড়া প্রদান ও ভৌত সমন্বয় স্নায়ুতন্ত্র, রেসপন্স অ্যান্ড ফিজিক্যাল কোঅর্ডিনেশন ইন অ্যানিম্যালস নার্ভাস সিস্টেম। আমরা এর আগের যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেই চ্যাপ্টারটায় আমরা আমাদের অন্তঃক্ষরাতন্ত্র এন্ডোক্রিন সিস্টেম সম্বন্ধে পড়েছি, এবং এন্ডোক্রিন সিস্টেমেও আমরা পড়েছি সেটাও কিন্তু একটা কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে, কিন্তু সেটা রাসায়নিক সমন্বয়ক। আর আজকে আমরা যেটা পড়ব এটাও কিন্তু কোঅর্ডিনেটর, কিন্তু এটা ভৌত সমন্বয়ক বা ফিজিক্যাল কোঅর্ডিনেটর হিসেবে কাজ করে। এই দুটো সিস্টেমের মূল পার্থক্য যদি আমরা ধরি তাহলে দেখব যে স্নায়ুতন্ত্র যখন কাজ করে তার কাজটা খুব তাৎক্ষণিক হয়, কিন্তু ক্ষণস্থায়ী হয় তার ক্রিয়া, কিছুক্ষণ পরেই আবার অন্য একটা কাজের মধ্যে সে যুক্ত হয়। কিন্তু যদি সেটা অন্তঃক্ষরাতন্ত্র হয় তাহলে কিন্তু সেরকম হবে না। অন্তঃক্ষরাতন্ত্রের কাজটা হয় খুব ধীর লয়ে, কিন্তু তার এফেক্ট হবে দীর্ঘস্থায়ী। এবং আরও একটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে যখন কোনো কাজ সম্পন্ন হবে অন্তঃক্ষরাতন্ত্রের যে হরমোনগুলো উৎপন্ন হয় সেগুলো কিন্তু এরপরে আস্তে আস্তে করে নষ্ট হয়ে যায়। সেটা কিন্তু স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে হবে না। স্নায়ুতন্ত্রের ক্ষেত্রে স্নায়ুতন্ত্র অক্ষুণ্ণই থাকবে। তা আমাদের এই যে স্নায়বিক নিয়ন্ত্রণ এবং নার্ভাস সিস্টেম আমরা যে পড়ছি, সেই নার্ভাস সিস্টেম আমরা প্রথমেই জানবো আমাদের দেহে কিন্তু বিভিন্ন নার্ভ বা স্নায়ু এই কাজটা করবে, এবং সেই কাজটা বিভিন্ন পথের মাধ্যমে সেটা পরিবাহিত হবে। সেই যে পথের মাধ্যমে পরিবাহিত হবে সেখানে প্রথমেই জানবো, ধরো আমাকে এখানে হাতে কেউ চিমটি কাটলো, এই যে আমি রেসপন্স, এই যে একটা উদ্দীপনা আমার এখানে তৈরি হলো, সেই উদ্দীপনাটা বিভিন্ন স্নায়বিক পথে পরিবাহিত হয়ে আমার সেন্ট্রাল নার্ভাস সিস্টেম কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে পৌঁছাবে, এবং ব্রেন তখন আমাকে সিগন্যাল দেবে যে হ্যাঁ, হাতের মধ্যে কেউ চিমটি কাটছে, তুমি সেটা বোঝো বা হাত সরিয়ে নাও বা কোনো একটা কাজ করো। তাহলে এই যে পুরো বিষয়টা, সেই বিষয়টা আমরা দেখতে পাবো। অর্থাৎ প্রথমে শুরু হবে একটা উদ্দীপনা দিয়ে, রেসপন্স তৈরি হবে, নিউরাল রেসপন্স। সেই রেসপন্সটা কিভাবে আমরা গ্রহণ করব, আমাদের দেহের বিভিন্ন গ্রাহক আছে, যেমন চোখ দিয়ে আমরা দেখতে পাই, ত্বক দিয়ে আমরা স্পর্শ অনুভব করি, সেখানে বেরো রিসেপ্টার, থার্মো রিসেপ্টার, এরকম বিভিন্ন রিসেপ্টারগুলো আমাদেরকে কাজ করবে। কী হিসেবে কাজ করবে? গ্রাহক হিসেবে কাজ করবে। সেই গ্রাহকের মধ্য দিয়ে আমরা যখন উদ্দীপনা গ্রহণ হলো তখন বিভিন্ন স্নায়ুর মাধ্যমে স্নায়ু কেন্দ্রে পৌঁছে যাবে। তখন স্নায়ু কেন্দ্র তখন আমাদের সেই উদ্দীপনার এগেনস্টে কি কাজ করতে হবে সেটা সে ডিসিশন নেবে, এবং সে তখন কারক অঙ্গের মধ্যে পৌঁছে দেবে, এবং তারপরে একটা কাজ সম্পন্ন হবে, অর্থাৎ আমরা সাড়া দেব। তাহলে এইরকমভাবে আমাদের স্নায়বিক উদ্দীপনা দেহের বিভিন্ন জায়গায় আমার পরিগণিত হয়, কাজ হয়। এবার আমরা পড়ব আমাদের স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত একক কি। আমরা জানব স্নায়ুতন্ত্রের গঠনগত কার্যগত এককের নাম হচ্ছে স্নায়ুকোষ, ইংরেজিতে বলে নিউরন। সেই যে নিউরন, সেই নিউরনের গঠন যদি আমরা দেখি তাহলে দেখব নিউরন মূলত দুটো অংশ নিয়ে তৈরি। একটাকে বলা হয় কোষ দেহ, আর একটাকে বলা হয় প্রলম্বিত অংশ। এই কোষ দেহের মধ্যে নিউক্লিয়াস থাকবে, গলজি বডি থাকবে, মাইটোকন্ড্রিয়া থাকবে, এবং সর্বোপরি নিষ্ক্রিয় সেন্ট্রোজোম থাকবে। এই সেন্ট্রোজোম নিষ্ক্রিয় হওয়ার জন্য, ইনঅ্যাক্টিভ হওয়ার জন্য আমরা জানবো আমাদের দেহে যতগুলো নিউরন নিয়ে আমরা জন্মগ্রহণ করি, সারা জীবনে আমাদের একটাও নিউরনের সংখ্যা বাড়ে না, উল্টে প্রতিনিয়ত মৃত্যুর ফলে আমাদের নিউরনের পরিমাণ কমতে থাকে। তার ফলে যত আমাদের বয়স বাড়ে তত কিন্তু আমাদের মনে রাখার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, এগুলো কিন্তু হ্রাস পেতে থাকে। এই যে কোষদেহ, এই কোষদেহ থেকে যে প্রলম্বিত অংশগুলো তৈরি হবে, সে প্রলম্বিত অংশগুলো হচ্ছে দু রকমের। ছোট প্রলম্বিত অংশগুলোকে বলবো ডেনড্রন, এবং তার থেকে আরও যে ব্রাঞ্চ তৈরি হবে, শাখা প্রশাখা, তাকে বলবো ডেনড্রাইট। আর লম্বা যে প্রলম্বিত অংশ তৈরি হবে তার নাম হচ্ছে অ্যাকশন। ডেনড্রন সাধারণত স্নায়বিক উদ্দীপনা গ্রাহক হিসেবে কাজ করে, ও হচ্ছে রিসেপ্টার, এবং যখন উদ্দীপনা গ্রহণ করলো তখন সে কোষদেহে পৌঁছে দিল। কোষদেহের মধ্যে আরও একটা অংশ থাকে যাকে বলবো আমরা নিজল দানা। এই নিজল দানাগুলো গ্লাইকোপ্রোটিন দিয়ে তৈরি হয়,
এবং এই নিজল দানাগুলো সাধারণত স্নায়বিক উদ্দীপনা পরিবহনে সাহায্য করে। এই নিজল দানাগুলো যে স্নায়বিক উদ্দীপনাগুলো পরিবহন করবে, কোথায় করবে? সে করবে হচ্ছে অ্যাকশনের মধ্যে, অর্থাৎ অ্যাকশন দিয়ে কোনো একটা উদ্দীপনা প্রেরিত হবে, কোনো একটা নিউরন থেকে পরবর্তী নিউরনের মধ্যে অ্যাকশন দিয়ে উদ্দীপনা বেরিয়ে যাবে। এই যে অ্যাকশন, সেই অ্যাকশনের যে অ্যাক্সোপ্লাজম এবং অ্যাক্সোলেমা, তার ওপরে একটি আবরণ থাকবে, মোটা একটা আবরণ তোমরা দেখবে বইয়ের মধ্যে আঁকা আছে, যাকে বলা হয় মায়োলিন শীথ বা মেডুলারি আবরণ। এই মেডুলারি আবরণ কিন্তু কন্টিনিউয়াস নয়, কোনো কোনো জায়গায় কাটা থাকবে, সেই কাটা জায়গাগুলোকে বলা হয় র্যানভিয়ারের পর্ব। এই র্যানভিয়ারের পর্বের মাধ্যমে কখনো কখনো স্নায়বিক উদ্দীপনা একটা নিউরন থেকে পার্শ্ববর্তী নিউরনের মধ্যে পরিবাহিত হতে পারে। এবং এই যে র্যানভিয়ারের পর্বগুলো আছে এবং এই যে আমাদের মায়োলিন শীথ রয়েছে, তার উপর নির্ভর করে আমাদের নিউরনকে দুভাগে ভাগ করা হয়, মায়োলিনেটেড বা মেডুলেটেড নিউরন, আর একটা হচ্ছে নন মায়োলিনেটেড বা নন মেডুলেটেড নিউরন। তোমরা জানবে যে যে সমস্ত নিউরনগুলো মেডুলেটেড, অর্থাৎ যার মধ্যে মেডুলারি আবরণ থাকবে এবং র্যানভিয়ারের পর্ব থাকবে, তারা স্নায়বিক উদ্দীপনা নন মেডুলেটেড বা নন মায়োলিনেটেড নিউরনের থেকে অনেক তাড়াতাড়ি উদ্দীপনা পরিবহন করে, শুধুমাত্র র্যানভিয়ার পর্বগুলোর মাধ্যমে জাম্প করে করে উদ্দীপনা পরিবাহিত করবে। একে বলা হয় সলটেটারি মুভমেন্ট। এবারে দেখো, এই যে মায়োলিন শীথ দেখলে, সে মায়োলিন শীথ এবং র্যানভিয়ারের পর্ব, তার ওপর দিয়ে দেখো আরও একটা আবরণ রয়েছে, পাতলা আবরণ। সেই পাতলা আবরণটার নাম হচ্ছে নিউরিলেমা। এই নিউরিলেমা কিন্তু কন্টিনিউয়াস। এই নিউরিলেমা একদম অ্যাকশনের শুরু থেকে একদম শেষ পর্যন্ত মেডুলারি আবরণ এবং র্যানভিয়ারের পর্ব সবার ওপর দিয়েই বিস্তার লাভ করেছে। এই নিউরিলেমার মধ্যে আর একটা জিনিস তোমরা দেখতে পাবে, সেখানে মাঝে মাঝে নিউক্লিয়াস আছে। এই নিউক্লিয়াস যুক্ত যে কোষ, তাকে বলা হয় সোয়ান কোষ। এগুলো সাধারণত অ্যাকশনকে পুষ্টি প্রদানের কাজে অংশগ্রহণ করে। একদম অ্যাকশনের যে শেষ প্রান্ত, এই শেষ প্রান্তে দুটো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে প্রান্ত সন্নিকর্ষীয় নব বা সাইন্যাপটিক নব তৈরি হতে পারে, অথবা প্রান্তীয় বুরুশ বা এন্ড ব্রাশ তৈরি হতে পারে। সে যেটাই তৈরি হোক না কেন, সেইখানে গিয়েই কোনো একটা নিউরন কমপ্লিট হয়ে যায়। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নিউরোগ্লিয়া। আমরা জানি যে নিউরন বিভাজিত হতে পারে না, অর্থাৎ স্নায়ুর মধ্যে নিউরন যখন মারা যায় তখন সেখানে একটা শূন্যস্থান তৈরি হয়। সেই ফাঁকা জায়গাটা যে ধরনের কোষ দ্বারা আবার ফিল আপ হয়ে যায়, ভর্তি হয়ে যায়, সেই ধরনের কোষকেই বলা হয়ে থাকে নিউরোগ্লিয়া। কিন্তু আমাদের মনে রাখতে হবে, নিউরোগ্লিয়ার কোনো স্নায়বিক উদ্দীপনা প্রেরণ করার কোনো ক্ষমতা নেই, কিন্তু বিভাজন ক্ষমতা রয়েছে। অর্থাৎ এই কোষগুলো বিভাজিত হয়ে হয়ে যত নিউরন মারা যেতে থাকবে, তত সেই ফাঁকা জায়গাগুলোকেও ক্রমান্বয়ে পূর্ণও করতে থাকবে। দেখা যায় যে আমাদের নার্ভাস সিস্টেমের প্রায় 90% অংশই এই নিউরোগ্লিয়া দ্বারা পূর্ণ হয়ে গেছে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্নায়ু বা নার্ভ। আমরা জানবো যোগকলার আবরণ বেষ্টিত যে স্নায়ু তন্তু, তাকেই বলা হবে নার্ভ। এই নার্ভের বাইরের দিকের যে আবরণ, তাকে বলা হয় এন্ডোনিউরিয়াম। এই এন্ডোনিউরিয়ামের ভেতরে আবার কতগুলো স্নায়ুতন্তু থাকে, সেগুলো আবার পেরিনিউরিয়াম, বা তার ভিতরে আবার যে অংশগুলো সেগুলো আবার এপিনিউরিয়াম। বিভিন্ন রকমের আবরণ দ্বারা আবৃত থাকবে, তার সঙ্গে যোগকলা থাকবে, রক্তবাহ থাকবে এবং সর্বোপরি নিউরন থাকবে। এই সমস্ত অংশগুলোকে নিয়ে রক্তবাহ সমন্বিত এবং পেরিনিউরিয়াম দ্বারা যোগকলার আবরণী দ্বারা আবৃত এক বা একাধিক স্নায়ুতন্তুকে বা স্নায়ুতন্তু গুচ্ছকে স্নায়ু বা নার্ভ বলে। এরকম একটা ডেফিনেশন আমরা নিজেরা পড়তে পারি। এই যে নিউরন আমরা পড়লাম, সেই নিউরন মূলত তিন রকমের হয়। প্রথম হচ্ছে সেন্সরি বা সংজ্ঞাবাহ, মোটর বা আজ্ঞাবাহ, এবং অ্যাডজাস্টার বা সহযোগী নিউরন। আমরা এবারে যেটা পড়বো সেটা হচ্ছে স্নায়ুর প্রকারভেদ। নিউরনের যেমন প্রকারভেদ তিনটে, স্নায়ুরও ঠিক প্রকারভেদ তিনটে। এই স্নায়ুকে যে তিন ভাগে ভাগ করা হয়, সেই তিনটে নাম হলো অন্তর্বাহী স্নায়ু বা অ্যাফারেন্ট নিউরন, যারা রিসেপ্টর বা গ্রাহক থেকে
কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের দিকে উদ্দীপনাকে বহন করে নিয়ে আসবে, অর্থাৎ ভিতরের দিকে নিয়ে আসবে, তাকে আমরা বলবো অন্তর্বাহী স্নায়ু। যেমন অলফ্যাক্টরি বা অকিউলোমোটর নামক যে দুটো ক্রেনিয়াল নার্ভ বা করোটীয় স্নায়ু এর এক্সাম্পল। এর ঠিক উল্টো কাজটা যে করবে, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কারকঙ্গের দিকে যখন কোনো উদ্দীপনাকে সে পরিবহন করবে তখন তাকে বলা হবে বহির্বাহী স্নায়ু বা ইফারেন্ট নিউরন। যেমন স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লসাল, এটাও দুটো ক্রেনিয়াল নার্ভ। এরকম স্নায়ু আমাদের দেহে দেখতে পাওয়া যায় যে স্নায়ুগুলো একাধারে অন্তর্বাহী এবং বহির্বাহী স্নায়ু দুটো রকমের কাজই করতে পারে। তখন সেই ধরনের যে নার্ভ তাকে বলবো মিক্সড বা মিশ্র স্নায়ু। যেমন অকিউলোমোটর এবং ভেগাস, এরাও দুটো ক্রেনিয়াল নার্ভ। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্নায়ু গ্রন্থি বা গ্যাংলিয়া। আমাদের দেহে যদি কখনো এরকম দেখা যায় যে স্নায়ু কোষগুলোর কোষ দেহ একসঙ্গে মিলিত হয়ে যদি গ্রন্থির মতো কোনো আকার তৈরি হয়েছে, গ্ল্যান্ড, তখন তাকে স্নায়ু গ্রন্থি বা নার্ভ গ্যাংলিয়ন বা গ্যাংলিয়া বলা হয়ে থাকে। এই ধরনের নার্ভ গ্যাংলিয়াগুলো সাধারণত বিভিন্ন রকমের নিউরো সিক্রেটারি কোষ হিসেবে, অর্থাৎ নিউরো হরমোন উৎপন্নকারী কোষ হিসেবে কাজ করে থাকে। আমাদের দেহে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা পড়তে হবে যে একটা নিউরন সাধারণত সব থেকে লম্বায় 1 মিটার পর্যন্ত হতে পারে। এই যে নিউরনগুলো, সেই নিউরনগুলো পরপর ওপরে নিচে অবস্থান করে। সাধারণত যখন নার্ভগুলো তৈরি হয় তখন একটা নিউরন, তার নিচে আবার একটা নিউরন, তার নিচে আর একটা নিউরন, এরকম করে অবস্থান করে। এই যে দুটো যে নিউরন, সেই দুটো নিউরন যখন একটা কোনো স্নায়বিক উদ্দীপনা পরিবহন করে তখন সেখানে একটা বিশেষ সংযোগী অংশ তৈরি হয়, যাকে বলা হয় স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস। এই স্নায়ু সন্নিধি বা সাইন্যাপসের ডেফিনেশন যদি আমরা পড়ি তাহলে দেখব দুটো নিউরনের সংযোগস্থল, অর্থাৎ একটি নিউরনের শেষ এবং অপর একটি নিউরনের শুরুর অন্তর্বর্তী স্থানকেই স্নায়ু সন্নিধি বা সাইন্যাপস বলা হয়ে থাকে। কিন্তু মজা হচ্ছে যে আমাদের যেমন ইলেকট্রিক কারেন্ট যখন তার দিয়ে পরিবাহিত হয়, এরকম দুটো যদি তার আমি দেখি তাহলে দুটো তার যতক্ষণ পর্যন্ত আমি জয়েন্ট করছি ততক্ষণ কিন্তু কোনো ইলেকট্রিক কারেন্ট একটা তার থেকে অন্য তারের মধ্যে যাবে না। কিন্তু এরকম যদি ঘটনা ঘটে আমাদের স্নায়ুর মধ্যে, তাহলে কিন্তু সেখানে উদ্দীপনাটা পরিবাহিত হবে। একটা অ্যাকশন সেই উদ্দীপনাটা যখন নিয়ে আসবে তখন তাকে বলা হবে প্রি সাইন্যাপটিক নব। সেখান থেকে পোস্ট সাইন্যাপটিক নব, সাধারণত এটা ডেনড্রন হয়, তবে তোমাদের পরে আরও কিছু ভাগ বলছি। এই ডেনড্রন এবং অ্যাকশনের মাঝখানের যে ফাঁকা জায়গাটা তাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। এটা কখনোই কিন্তু এরকম জয়েন্ট থাকবে না, এই সাইন্যাপটিক ফাঁক একটা দেখতে পাওয়া যাবে। এই সাইন্যাপটিক ফাঁকের মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন করার জন্য এক ধরনের নিউরো ট্রান্সমিটার রাসায়নিক পদার্থ অবস্থান করবে। সেই রাসায়নিক পদার্থের একটা এক্সাম্পল তোমরা মনে রাখতে পারো, তার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। যখন কোনো উদ্দীপনা প্রি সাইন্যাপটিক নবের মধ্যে আসবে তখন সে অ্যাসিটাইল কোলিন যুক্ত যে থলিগুলো প্রি সাইন্যাপটিক নবে থাকবে সেগুলোকে উদ্দীপিত করলে প্রি সাইন্যাপটিক যে মেমব্রেন আছে সেখান দিয়ে ব্যাপন পদ্ধতিতে আমাদের অ্যাসিটাইল কোলিন এই ফাঁকা জায়গাটার মধ্যে চলে আসবে এবং ফাঁকা জায়গাটার মধ্যে দিয়ে বাহিত হয়ে পোস্ট সাইন্যাপটিক নবের মধ্যে এসে পৌঁছাবে। পোস্ট সাইন্যাপটিক নবের মধ্যে, অর্থাৎ মেমব্রেনকে যখনই সে এক্সাইটেড করবে, উদ্দীপিত করবে, তখনই ধরে নেওয়া হবে উদ্দীপনাটা প্রি সাইন্যাপটিক নব থেকে পোস্ট সাইন্যাপটিক নবের মধ্যে পৌঁছে গেছে, অর্থাৎ উদ্দীপনার পরিবহনের কাজ সম্পন্ন হয়েছে। একটা নিউরন থেকে অপর নিউরনে উদ্দীপনা পৌঁছে গেছে। এই ধরনের যে সাইন্যাপস, সেই সাইন্যাপসকে আবার আমরা যেটা বলছিলাম মূলত 3 ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে অ্যাক্সন্টিক, একটা অ্যাকশনের সঙ্গে অ্যাকশনের সংযোগ হতে পারে। ডেনড্রাইটিক, যেটা সব থেকে বেশি আমরা দেখতে পাবো অ্যাকশনের সঙ্গে ডেনড্রানের বা ডেনড্রাইটের। এবং এরকম হতে পারে সোমাটিক, অর্থাৎ অ্যাকশনের সঙ্গে কোনো একটা কোষ দেহ। তা যাই হোক, এইরকম যে স্নায়ু সন্নিধি বা আমাদের যে সাইন্যাপস, তার মধ্যে দিয়ে উদ্দীপনা পরিবহনের যে পদ্ধতি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে স্নায়ুতন্ত্রের প্রকারভেদ, টাইপস অফ নার্ভাস সিস্টেম। আমাদের দেহের যে সমস্ত যে নার্ভাস সিস্টেমটা রয়েছে সেই সমস্ত নার্ভাস সিস্টেমটা আমাদের কাজের বর্ণনার সুবিধার জন্য
আমরা মূলত 3 ভাগে ভাগ করেছি। এই তিনটে যে ভাগ, এই তিনটে ভাগ আমাদের খুব ভালো করে পড়তে হবে। 1 নম্বর হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, 2 নম্বর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বা পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এবং 3 নম্বর হচ্ছে অটোনোমাস নার্ভাস সিস্টেম বা স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, তার মধ্যে আবার দুটো ভাগ থাকে, একটা মস্তিষ্ক এবং সুষুম্নাকাণ্ড। এই মস্তিষ্কের যে ভাগগুলো সেগুলো খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে গুরু মস্তিষ্ক বা প্রথম যে ভাগটা সেটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, তারপর হচ্ছে মধ্য মস্তিষ্ক, এবং তারপর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। ফোর ব্রেন, মিড ব্রেন, হাইন্ড ব্রেন। অগ্র মস্তিষ্ককে আবার আমরা 3 ভাগে ভাগ করব। সেরিব্রাল কর্টেক্স, ওপরের দিকের আবরণীর মধ্যে একটা অংশ, তার ভিতরে থাকে মূলত সেরিব্রাম, তারপরে থাকবে থ্যালামাস, এবং তারপর থাকবে হাইপোথ্যালামাস। মধ্য মস্তিষ্ককে আবার আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে টেকটাম, একটা হচ্ছে সেরিব্রাল পেডাঙ্কেল। আর পশ্চাৎ মস্তিষ্ককে আমরা আবার 3 ভাগে ভাগ করি, একটা হচ্ছে লঘু মস্তিষ্ক বা সেরিবেলাম, পন্স, এবং সুষুম্নার শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা। ঠিক সেরকম আমাদের প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সেটা আবার 2 ভাগে বিভক্ত। প্রথমটা হচ্ছে করোটীয় স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ, মানুষের ক্ষেত্রে 12 জোড়া ক্রেনিয়াল নার্ভ থাকে। দ্বিতীয় হচ্ছে সুষুম্না স্নায়ু বা স্পাইনাল নার্ভ, মানুষের ক্ষেত্রে 31 জোড়া স্পাইনাল নার্ভ দেখতে পাওয়া যায়। এবং তৃতীয় হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, সেটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তার আবার দুটো ভাগ, একটা হচ্ছে সংবেদী স্নায়ুতন্ত্র বা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে পরাসংবেদী স্নায়ুতন্ত্র বা প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্র। এই স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মজা হলো আমাদের দেহের এই সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক দুজনে ঠিক একে অপরের বিপরীত কাজ করে। যেমন ধর তোমাদের একটা এক্সাম্পল বলছি, আমাদের চোখের পাতা বন্ধ হওয়া এবং খুলে যাওয়া এটা কিন্তু একটা রেগুলার অ্যাকশন। চোখের পাতা খুলে দিতে যদি সাহায্য করে সিম্প্যাথেটিক, পর মুহূর্তে বন্ধ করতে সাহায্য করবে প্যারাসিম্প্যাথেটিক। কিন্তু তার মানে এই নয় যে সবসময় সিম্প্যাথেটিক চোখের পাতা খুলে দিতে সাহায্য করবে। হয়তো পরবর্তীতে দেখা গেল যে চোখের পাতা খুলতে সাহায্য করছে প্যারাসিম্প্যাথেটিক, তখন আবার বন্ধ করতে সাহায্য করবে সিম্প্যাথেটিক। অর্থাৎ একে অপরের ঠিক ভাইস ভার্সা কাজ করে থাকে। আমাদের এই যে প্রান্তীয় স্নায়ুতন্ত্র ক্রেনিয়াল নার্ভ, সেই ক্রেনিয়াল নার্ভ ব্রেনের একদম শেষ যে অংশ সুষুম্নার শীর্ষক বা মেডুলা অবলাঙ্গাটা, সেখান থেকে উৎপন্ন হয় এবং সারা দেহে ছড়িয়ে পড়ে। এবং সুষুম্নীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভ যেগুলো রয়েছে সেটা আমাদের সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন হয়। আমরা জানবো সুষুম্না কাণ্ড আমাদের পিছনের দিকে যে মেরুদণ্ড রয়েছে সেই মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হয়, এবং এই সুষুম্না কাণ্ডের থেকে যে স্নায়ুগুলো উৎপন্ন হয় সেটা 31 জোড়া। আমরা জানবো আমাদের সুষুম্না, আমাদের যে ভার্টিব্রাল কালাম আছে, সে ভার্টিব্রাল কালামের মধ্যে মোট 33টা হাড় থাকে। এই 33টা অস্থির 31টা জয়েন্ট, এই 31টা জয়েন্ট দিয়েই প্রত্যেকটা জয়েন্ট থেকে দুদিকে একটা একটা করে দুটো করে স্পাইনাল নার্ভ নির্গত হয়। নেক্সট হচ্ছে আমাদের সুষুম্নাকাণ্ড। সুষুম্নাকাণ্ড তো একটু আগেই বললাম, সুষুম্নাকাণ্ড আমাদের মেরুদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত, এবং সুষুম্নাকাণ্ডের একদম শেষ প্রান্ত যেটা আমাদের কক্সিসের ঠিক আগে থাকে, হাড়ের শেষ অংশ সুষুম্নাকাণ্ডের, তাকে বলা হয় ফাইলাম টার্মিনাল। এবার আমরা পড়ব মস্তিষ্ক। তবে আজকে আমাদের যে সময় আছে তাতে আমরা আজকে মস্তিষ্ক নিয়ে পড়া শুরু করছি না। তোমাদের এই পর্যন্ত স্নায়ুতন্ত্রের পড়াটা সম্পূর্ণ করলাম। পরের দিন আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা শুরু করব। ধন্যবাদ।